সে সরকারের জন্য কোনো স্বস্তির কারণ আছে কিনা, কি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছুটা স্বস্তি তো বটেই সরকারের জন্য, এবং তুলসী গাব্বার যখন এই কথাটি বলেছেন বাংলাদেশ সম্পর্কে, ঠিক তখনই ভারতে হিন্দু মুসলমান দাঙ্গায় সম্ভবত 34 জনের মতন হতাহত হয়েছে, এবং ভারতে কিছুদিন পরপরই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। তবে আমরা খুবই আশ্চর্য হয়ে লক্ষ্য করি এইসব ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব বেশি উদ্বেগ বা খুব বেশি কথা আমরা কখনো তেমন শুনি না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলতে হলে একটা কথা তো বলতেই হয়, যে কোনো পরিবর্তনের প্রথম শিকার হয় যে কোনো অর্থে যারা সংখ্যালঘু বা যারা এমন একটা অবস্থায় থাকেন সমাজে যাদের জন্য বাড়তি সুরক্ষার প্রয়োজন হয়। সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, সেটা লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে হতে পারে, সেটা জাতিগত পরিচয়ের ভিত্তিতে হতে পারে, কিংবা সেটা কেবলমাত্র আয় বৈষম্যর কারণেও হতে পারে। সো এই চারটা দিক বিবেচনায় যদি আপনি দেখেন, তখন ডেফিনেটলি যে কোনো পরিবর্তনে, যখনই বাংলাদেশে কোনো পরিবর্তন হয়, সংখ্যালঘু সম্প্রদায় এক ধরনের আতঙ্কে ভোগেন। এই কথাটি অস্বীকার করা অন্যায় হবে। এবং এইবার যখন পরিবর্তন হলো, তখন আমরা দেখলাম যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, তাদের মন্দির, তাদের উপাসনালয়, সকল কিছুতে পাহারা বসাতে হলো। প্রশ্ন হচ্ছে, পাহারা বসানোর প্রয়োজনটা হয় কেন? প্রয়োজন হয় তার কারণ এইরকম ঘটনা অতীতে হয়েছে, এরকম নানান রকম ভয় ভীতি নিপীড়নের মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, যে কারণেই তাদের জন্য একটি বাড়তি সুরক্ষা এবং একটি বাড়তি সিকিউরিটির প্রয়োজন হয়। আমি নিজে যেহেতু একজন নারী, আমি নারীদের যে সমস্যা, গত 7 মাস ধরে একজন নারী হিসেবে আমি বিভিন্ন সময় আমার কাছে মনে হয়েছে জায়গাটি আমাদের জন্য খুব বেশি নিরাপদ নয়, এবং যে কথাটি আপনার সাথে বলবার কারণেই আমাকে নানান রকম সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। পরে অবশ্য জনগণ আবার সরিও বলেছে, যখন একটার পর একটা ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করলো এবং যেগুলোর ভিডিও প্রকাশ হওয়া শুরু করলো, তখন আমি দেখলাম আমাদের জেনজির ভাইরা আবার ক্ষমা প্রকাশ করে আমার সেই ভিডিও শেয়ারও করছেন। এনিহাউ, একজন নারী হিসেবে আমি এইটুকুই বলি, দেখুন, আমরা দেখেছি নারী ফুটবলারদের খেলা বন্ধের জন্য বেশ কয়েকটি জেলায় এক ধরনের তৌহিদি জনতা নামের লোকজন জড়ো হয়েছে। আমরা দেখেছি নারীর পোশাক কি হবে, সে তার পোশাকটি আসলে ঠিক কোনভাবে পরবে, এটা নিয়েও মত দেওয়ার, এটা নিয়েও কথা বলবার অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেছে। আমরা দেখেছি একজন নারী, তিনি বাইরে ধূমপান করবেন কি করবেন না, এটা একেবারেই তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনি তার দিকে না তাকালেই হয়, আপনি তো আসলে তার সুরক্ষা দেবার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নন। কিন্তু এই ঘটনাগুলো যখন ঘটে এবং সরকার যখন এটিকে ডাইলিউট করার জন্য বলে যে না, এটা আসলে নারী পুরুষ সকলের জন্যই ধূমপান নিষেধ। ধূমপান নিষেধ তো সারাক্ষণই তো আমরা পুরুষদের রাস্তায় ধূমপান করতে দেখি। কয়েক কোটি পুরুষ প্রতিদিন রাস্তায় পাবলিক প্লেসে ধূমপান করে। এখন পর্যন্ত 50 টাকা জরিমানা জীবনে কোনো পুরুষের কাছে করা হয়েছে কিনা আমি এই প্রশ্নটি রাখছি। এবং যেই আইনটি বছরের পর বছর অব্যবহৃত থাকে বা যার কোনো প্রয়োগ প্র্যাকটিক্যালি পসিবল হয় না, তাকে ডেড ল বলে। সো এই যে 50 টাকা জরিমানা বা কিছু একটা জরিমানার যে আইনটা আছে পাবলিক প্লেসে ধূমপানের, এটা একটা ডেড ল। এই ডেড লটাকে আপনি রেফার করছেন বিকজ আপনি খুব ভালো করে জানেন মেয়ের জায়গায় যদি দুটো ছেলে হতো তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। এখন যেহেতু বিশ্বায়নের যুগ, এখন যেহেতু প্রত্যেকের হাতে স্মার্টফোন, প্রত্যেক খবর মুহূর্তে বিশ্বময় চাইলেই ছড়িয়ে দেয়া যায়, ছড়িয়ে পড়ে। সো এই খবরগুলোকে হাইলাইট করে বিদেশে দেওয়া বা বিভিন্ন জায়গায় দেওয়াটা তো আসলে কোনো বড় বিষয় নয়, এবং এই সরকারকে এই সকল কিছু মাথায় রেখেই চালানো উচিত ছিল। তবে নিকোল, একটা কথা আমি বলি, এই সরকারকে শুরু থেকে আমার কাছে খুবই জনতুষ্টিবাদের সরকার বলে মনে হচ্ছে। মানে মেজরিটি ফ্লো যেদিকে যায়, এই সরকারও যেন তাদের ডিসিশনগুলো সেদিকে নিতেই মোর কমফোর্টেবল। সেটা কি ঠিক হোক বা ব্যাঠিক হোক, আমার কাছে সেটাই মনে হয় ভেরি আনফরচুনেটলি। না হলে আপনি আমাকে বলেন 94টা মাজার ভাঙা হলো কি কারণে? একটার বিচার হয়েছে নিকোল, একটা। ইসলামের আটক করা হয়েছে, অনেককে আটক করা হয়েছে, তাহলে থামছে না কেন? তাহলে কি থামাবার মতন যথেষ্ট জোরালো পদক্ষেপ নেই? আলোচনাগুলো আমরা করছি তখনই যখন বাংলাদেশে ডেভিল হান্ট অপারেশন চলছে, যখন বাংলাদেশে অক্সিলারি ফোর্স হিসেবে আর্মি ডিপ্লয়েড আছে, এবং যখন রাত 3টার সময় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার মানে পেশাদারিত্ব এবং তিনি যে আসলে শেখ হাসিনার মতন ঘুমান না সেটা দেখানোর জন্য রাত 3টায় তিনি সংবাদ সম্মেলন করছেন। সো এই সকল কিছু দেখে মনে হয় যে তারা আপ্রাণ চেষ্টা করছেন ঠিকই, কিন্তু জনমনে স্বস্তি দিতে পারছেন। আমি আপনাকে একটা বিবিসির উদাহরণ দিতে চাই। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা যখন বলছিলেন যে না, আমি তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি দেখি না, তখন আমি খুব অবাক হয়েছিলাম। বিকজ তিনি যদি আগামীতে এমপি নির্বাচন করতেন বা তিনি যদি আগামীতে প্রধানমন্ত্রীর নির্বাচনে
নির্বাচনের জন্য দাঁড়াতেন আমি অবাক হতাম না, কারণ তাকে মাঠটা ঠিক রাখতে তাকে অনেক জনতুষ্টিমূলক কিংবা নিজের দোষ আড়াল করে অনেক কিছু বলতে হয়। কিন্তু তিনি তো আসলে তেমন সরকার নন। তিনি দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় একটি সুবোধ সরকার, যেই সরকারের সুবোধ বলতে আমি বুঝি সুনীতি, সুশাসন, এই বিষয়গুলো তার থাকবে এবং ভালো বোধও তার থাকবে। সো তিনি কি জানেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? স্ট্যাটিস্টিক্স এর কথা তিনি তুলেছেন, বলেছেন শুধু চিন্তায় 50% বাড়লেই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে আমি ধরবো না। আমি ওনাকে বিনীতভাবে বলি, উনি অনেক প্রাজ্ঞ, বিজ্ঞ, সম্মানিত মানুষ। উনি কি জানেন না যে এই সকল ক্ষেত্রে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার থেকে আমার থেকে আবু আলম ভাইয়ের থেকে হয়তো আমার এই ভাইয়ের মধ্যে ভয় ছড়িয়ে যাবে, এবং ভয় কিন্তু সংক্রামক, ঠিক যেরকম সাহস সংক্রামক। সেটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। আজকে প্রেস সচিব যেটি বলেছেন সেটি আবার আমাদের মাহফুজ আলম সাহেবের বক্তব্য কিনা সেটি আবার আমাদের ভেবে দেখতে হবে, কারণ তিনি কিন্তু আবার ভারতের ভূমি দখল করতে চান, সে ধরনের তিনি বক্তব্য বা লেখালেখি তিনি কিন্তু করেছেন। অর্থাৎ সরকারের এক একজন উপদেষ্টা বলেন, সরকারের কর্মকর্তারা তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। আসলে কার বক্তব্য আমরা গ্রহণ করব, আমাদের প্রেস সচিবের বক্তব্য গ্রহণ করব নাকি আসলে মাহফুজ আলমের বক্তব্য গ্রহণ করব, সেটি নিয়ে আমরা আসলে দ্বিধান্বিত। তবে আমরা মনে করি ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্কের দরকার আছে, যেটি চীনের সাথে যে ধরনের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, আমেরিকার সাথে, ইউরোপের সাথে, পৃথিবীর অন্যান্য দেশের সাথে যে ধরনের সম্পর্ক, ভারতের সাথেও একই ধরনের সম্পর্ক আমাদের রাখা দরকার। অন্যথায় কিন্তু আমরা যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা কিন্তু নানানভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে। আমরা চাই ভারতের সাথে কখনোই আমাদের যুদ্ধ না বাঁধুক, কিন্তু ভারতের সাথে আমাদের যে সীমান্তের যে সমস্যাটা আছে সেটা অবশ্যই ভারতকে মেটাতে হবে। একই সাথে আমাদের তিস্তা নিয়ে সমস্যা, সংকট, সেটিও কিন্তু আমাদের ভারতের উচিত হবে সেই সংকটগুলো আসলে সমাধান করা। কিন্তু ভারতের পক্ষ থেকে আসলে বাংলাদেশের সাথে যে ধরনের সম্পর্ক বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে, এখনো পর্যন্ত আমরা সেটি লক্ষ্য করছি না। বিশেষ করে যে এখনো পর্যন্ত আমরা দেখছি যে শেখ হাসিনাকে তারা মানে যেভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে, কিন্তু সেই চিঠির কোনো প্রত্যুত্তর বা তাকে ফেরত দেওয়া, এবং এরপরে আমরা দেখেছি ওবায়দুল কাদের পালিয়ে গেছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতারা ভারতে পালিয়ে গেছে। আমরা যতদূর শুনছি সেটি হলো যে ভারত মানে এক ধরনের বর্ডার আসলে আওয়ামী লীগের নেতাদের জন্য ওপেন করে দিয়েছে, যে আওয়ামী লীগের নেতা বা ওই পরিচয় বা ওই কার্ড দেখাতে পারলে তারা ভারতে সবাই ওপেনলি আসলে ঢুকতে পারবে। তো এইভাবে তো আসলে সুসম্পর্ক হয় না। সচিব যেমন বলেছেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো আছে, সেটা আপনি ঠিক বিশ্বাস অবিশ্বাস কোনটা করবেন সেটা নিয়ে কনফিউজ। আমার কাছে আসলে মনে হচ্ছে না যে ভারতের সাথে আমাদের সম্পর্ক যথাযথ আছে। আমাদের সম্পর্কের উন্নয়ন জরুরি, এবং একই সাথে ভারত যে দাদাগিরি বা ভারত আমাদের সাথে যে ধরনের বিমাতা সুলভ আচরণ করছে বা আমাদের অভিভাবক হওয়ার চেষ্টা করে, এইগুলো যদি ভারত বন্ধ না করে কখনোই আসলে ভারতের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক হবে বলে আমরা মনে করছি না। আমরা ভারতের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে চাই, কিন্তু আমার মনে হয় না যে সেই সম্পর্ক এখনো পর্যন্ত স্থাপন হয়েছে। জি, জয়নাল আবেদিন। ফরহাদ ভাই যে জিনিসটা আজকে উত্থাপন করেছেন, এই ধরনের আশঙ্কা আমাদেরও রয়েছে, কারণ বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বের এবং আঞ্চলিক পরাশক্তির সবসময়ই একটি গভীর ষড়যন্ত্র বিদ্যমান। এই গত 54 বছর থেকে যদি আমরা বলি, এটা আমাদের রাজনৈতিক স্টাডিতে আছে। যদি আপনি 2500 বছর ইতিহাস দেখেন, এখানে আমাদের পূর্বপুরুষরা এখানে 500 বছর ধরেও আমরা দিল্লির বিরুদ্ধে সংগ্রাম করেছে, যেটা হচ্ছে আপনার দ্রাবিড় ছিলেন যখন আর্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বা আপনার যারা বৈদিক ছিলেন, যেখানে ব্রাহ্মণ ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে 500 বছর।